আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। এদিকে ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না বললেন প্রেস সচিব। জানাবো অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চরমোনাই, জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো আজহারের মাহফিলে আসলে কি হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে। এতে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে সরকার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্রকাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইন শৃঙ্খলা এখনও নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেএসডির নেতাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, আমরা অতীতে ক্ষমতা পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রূপান্তর দেখতে চাই, কিন্তু সরকারের নানা পদক্ষেপ সেই সম্ভাবনাকে ক্ষীণ করছে। আমরা চাই জনমতের উপর গড়ে ওঠা সরকার জনগণের পাশেই থাকুক। ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপর খুব প্রভাব পড়বে না বললেন প্রেস সচিব। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপির যে অনুপাত হার, এটা 2021 সালের পর থেকে খুব নেমে যাচ্ছে। এই বছর 5 মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে 42,000 কোটি টাকা। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। বাংলাদেশের গ্রোথের জন্য ট্যাক্সটাকে একটু জায়গা দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করেছি আমাদের খরচটা কিভাবে কমানো যায়। আগে 300 জনের বহর নিয়ে বিদেশ যাওয়া হতো, এখন আমাদের 40 থেকে 50 জনের বেশি হয় না বলেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে পীর সাহেব চরমোনাই, জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থ বছরের মাঝামাঝি সময় হঠাৎ করে শতাধিক পণ্য সেবার মূল্য সংযোজন কর শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় 150% বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকার শুল্ক কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে। এতে চলমান উচ্চমূল্যস্ফীতির সময়ে নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরো বেড়ে যাবে। সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে আছে, কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরো তীব্র হবে। সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন, পরোক্ষ কর ধনী গরিব সবার জন্য সমান। পরোক্ষ কর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না, সমস্যা গরিবের। এতে নাগরিকদের মধ্যে অসমতা বাড়বে। বর্তমান সরকার জনগণের প্রতিনিধি, রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে। কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কিছু মানুষ এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। তিনি বলেন, আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। মির্জা ফখরুল বলেন, বৈষম্য দূর করতে তরুণদের কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, এখন যেটা প্রয়োজন, সব উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই,
বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা সেটাকে একসঙ্গে লড়তে চাই, সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। নির্বাচনের পর একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই বিএনপি জানিয়ে ফখরুল বলেন, সবাই মিলে রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছেন তারা অবশ্যই এটা ভাববেন ও চিন্তা করবেন, তারা তাদের যে মতামত সেটা দেবেন। বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন তারা একটু বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন নয়। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরো বাড়বে, সরকার থাকবে, সংসদ থাকবে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি। তাদের পক্ষে সম্ভব আমরা একটা পথ খুঁজে পাবো যে পথে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তিনি বলেন, 5 মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কি। অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে। আজহারীর মাহফিলে আসলে কি হয়েছিল? সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে 3 দিন ব্যাপী 36তম তাফসীর মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারীর আগমনকে ঘিরে রোববার মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি। সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন মিজানুর রহমান আজহারী। হট্টগোলের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খলা আচরণ বন্ধ না হয় শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। মাহফিল শুরু হয়েছিল হযরত শাহজালাল, শাহপরাণ ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে 1 ঘন্টা 14 মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনে সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি হট্টগোল শুরু হলে তিনি বলেন, ওকে আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা আসে কিভাবে? কুরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসারীরা, তোমরা তো শাহজালাল, শাহপরাণের উত্তরসারী, তোমরা এরকম করছো কেন? অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে, লাখ লাখ লোক এখানে আছে, কোথাও সমস্যা হচ্ছে না, শুধু এক পাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারও ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, এটা কি কুরআনের মাহফিলের চিত্র হলো? এই সিলেট, তোমরা তো আগের 2 প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলা, তাতেও কেউ হট্টগোল না থামলে শেষ পর্যন্ত তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, সিলেট আজকে কি করেছো তা মনে থাকবে, বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন। এদিকে মাহফিলের ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রেত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন। অনেকে মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর তুমি সন্ধানের বিষয়টিকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন। অনেকেই কোনো মাহফিলে আজহারীর কিছু কিছু বক্তব্যকে অসংযত বলে অভিযোগ তুলেও সমালোচনা করতে দেখা গেছে। আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজে মাহফিলের মঞ্চের ছবি প্রকাশ করা হলেও এই নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।